নমস্কার। আজ আমরা ইউজিসি নেট ২০২৬-এর এমন একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আলোচনা করব যা পিএইচডি করার স্বপ্নটাকে একেবারে গোড়া থেকে বদলে দিতে পারে। ভাবুন তো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর এই নতুন নিয়মের ফলে গবেষণার জগতে ঢোকার রাস্তাটাই কেমন পাল্টে যাচ্ছে। বিশেষ করে আমাদের ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই আলোচনাটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার হতে চলেছে। তো চলুন, আর দেরি না করে সরাসরি দেখে নিই এই সম্পূর্ণ নতুন পলিসিটা আসলে কি আর এটা ঠিক কিভাবে কাজ করবে। এবার এই সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। ৭০%। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন থেকে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে এই ৭০%ই হতে চলেছে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। নতুন নোটিশ অনুযায়ী পিএইচডিতে ভর্তির জন্য নেট পরীক্ষার স্কোর সরাসরি ৭০% ওয়েটেজ বা গুরুত্ব পাবে। মানে বুঝতে পারছেন, আগে যেখানে ইন্টারভিউর দিকে অনেকটা তাকিয়ে থাকতে হতো, এখন কিন্তু সেই দিন শেষ। অবজেক্টিভ নম্বরই এখন প্রধান হাতিয়ার। আর ইংরেজি সাহিত্যের মতো বিষয়, যেখানে মূল্যায়ন অনেক সময় একটু ব্যক্তিনির্ভর বা সাবজেক্টিভ হয়ে যায়, সেখানে এই ৭০%-এর নিয়মটা কিন্তু একটা বিরাট টার্নিং পয়েন্ট। মেধার মূল্যায়নে একটা বড়সড় অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতা নিয়ে আসার এটা একটা দারুণ চেষ্টা। আচ্ছা, আগে নেট পরীক্ষা বলতে আমরা মূলত কি বুঝতাম? ওই দুটো জিনিস, হয় জেআরএফ মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, নয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, তাই তো? কিন্তু এখন ইউজিসি এই পুরো ব্যাপারটাকে আরও প্রসারিত করে ৩টে আলাদা ক্যাটেগরি তৈরি করেছে। প্রথম দুটো ক্যাটেগরি একদম আগের মতোই থাকছে, সেগুলোতে কোনো পরিবর্তন নেই। কিন্তু আসল চমকটা হলো ৩ নম্বর পয়েন্টে। ইউজিসি এখানে সম্পূর্ণ নতুন একটা ক্যাটেগরি যোগ করেছে, পিএইচডি অ্যাডমিশন অনলি, বা শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশন। সত্যি বলতে, গবেষণার জগতে ঢোকার জন্য এটা একটা একদম নতুন দরজা, যা এর আগে কখনো এতটা সুনির্দিষ্ট ছিল না। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই নতুন ক্যাটাগরিটার আসল মানেটা কি? ধরুন, জিআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাট অফ থেকে সামান্য কয়েকটা নম্বর ফসকে গেল। আগে কি হতো? মনে হতো সব দরজাই বোধহয় বন্ধ হয়ে গেল। কিন্তু না, এখন আর সেটা হচ্ছে না। এই শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশন ক্যাটাগরিটা সেই সব পরীক্ষার্থীদের জন্য একটা ডিরেক্ট বা সরাসরি রাস্তা তৈরি করে দিচ্ছে, যারা হয়তো জিআরএফ পেলেন না, কিন্তু একটা নির্দিষ্ট কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারলেন। সোজা কথায়, মেধা থাকলে সরাসরি গবেষণার জগতে পা রাখার এই সুযোগটা এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত এবং সহজ। এবার ফাইনাল মেরিট কিভাবে তৈরি হবে সেই অঙ্কটা একটু মিলিয়ে নেওয়া যাক। আগে অনেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন পুরোপুরি তাদের নিজস্ব এন্ট্রেন্স বা ইন্টারভিউয়ের ওপর নির্ভর করত, কিন্তু এনটিএ এখন এই চূড়ান্ত মেধা তালিকা তৈরির ফর্মুলা একেবারে জলের মতো স্পষ্ট করে দিয়েছে। হিসাবটা খুব সোজা। ফাইনাল মেরিটের একটা বিশাল অংশ, মানে ঠিক ৭০%, আসবে আপনার অবজেক্টিভ নেট স্কোর থেকে, আর বাকি যে ৩০% রইল সেটা আসবে ইন্টারভিউ বা ভাইবা বোস থেকে। এই যে একটা পরিষ্কার গাণিতিক আর বিশ্লেষণাত্মক প্রক্রিয়া, এটা কিন্তু ভর্তি প্রক্রিয়ার যাবতীয় ধোঁয়াশা একেবারে দূর করে দেবে। তো প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করবে? ধরা যাক, নেট পরীক্ষায় একটা দুর্দান্ত স্কোর চলে এলো। এর মানে হলো চূড়ান্ত সিলেকশনের ওই ৭০%-এর একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যেই পকেটে চলে এলো। এরপর যদি কোনো কারণে ইন্টারভিউ বোর্ড একটু নার্ভাসনেস ক্যাচ করে বা ইন্টারভিউতে নম্বর সামান্য কমও আসে, তাহলেও কিন্তু সিলেকশনের সম্ভাবনা প্রবল থাকছে। অর্থাৎ এখন আর শুধু ইন্টারভিউয়ের ভরসায় নিষ্ক্রিয়ভাবে বসে থাকলে চলবে না। আসল ফোকাসটা রাখতে হবে ওই মূল অবজেক্টিভ পরীক্ষাটার ওপরেই। পুরনো সিস্টেমটার কথা একটু ভাবুন। বিশেষ করে আমাদের ইংরেজি সাহিত্যে ইন্টারভিউয়ের সময় অনেক ক্ষেত্রেই একটা সাবজেক্টিভ বা ব্যক্তিগত পছন্দের ব্যাপার কাজ করত। মানে ইন্টারভিউ বোর্ডের কোনো প্রফেসরের হয়তো অষ্টাদশ শতাব্দীর কোনো অখ্যাত কবির কাজ খুব পছন্দ, আর সেই টপিকটা নিয়ে গেলে হয়তো ভাগ্য খুলে যেত। কিন্তু এখন এই নতুন নিয়মের ফলে পুরো বিষয়টা একটা অল ইন্ডিয়া লেভেলের স্বচ্ছতা পাচ্ছে। ৭০% ওয়েটেজ থাকায় ব্যক্তিগত পছন্দের চেয়ে মেধা আর প্রস্তুতির সঠিক মূল্যায়ন হওয়াটা এখন অনেক বেশি নিশ্চিত। এখানে যোগ্যতার পাল্লাই সবসময় ভারী থাকছে। এখন প্রশ্ন হল, ইংরেজি সাহিত্যে এই অবজেক্টিভ স্কোরটা ম্যাক্সিমাইজ করা যাবে কিভাবে? এর জন্য ৩টে প্রধান ফোকাস এরিয়া মাথায় রাখতে হবে: লিটারারি থিওরি, কালচারাল স্টাডিজ আর ইন্ডিয়ান লিটারেচার। যেহেতু অবজেক্টিভ নাম্বারের এত দাম, তাই এমসিকিউ প্র্যাকটিস করার স্পিড আর নিখুঁত হওয়াটা এখন আগের চেয়ে অনেক বেশি দরকারি। শেক্সপিয়ার থেকে শুরু করে পোস্ট কলোনিয়াল স্টাডিজ, সব কিছুর খুঁটিনাটি একদম নখদর্পণে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকেই প্রচুর প্রশ্ন আসে আর এখান থেকেই একেবারে ছাকা নম্বর তুলে নেওয়া সম্ভব। একজন গবেষক এবং শিক্ষক হিসেবে আমি নির্দ্বিধায় বলতে পারি, যারা সত্যিই পড়াশোনাটা মন দিয়ে করছে, তাদের জন্য এই নিয়মটা আক্ষরিক অর্থেই একটা আশীর্বাদ। প্রস্তুতি নেওয়ার জন্য ৩টে সিম্পল স্টেপ মাথায় রাখুন।
প্রথমত, শুধু ভাষা জ্ঞান দেওয়া গাইড বইয়ের ওপর নির্ভর করা বন্ধ করে একদম অরিজিনাল বা মূল টেক্সট পড়ার দিকে ঝুঁকতে হবে। দ্বিতীয়ত, নোটস মুখস্থ করার ট্রেন থেকে বেরিয়ে আসতে হবে। আর তৃতীয়ত, প্রতিটি টেক্সটকে খুব গভীরভাবে একদম অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে পড়তে হবে। এই স্ট্র্যাটেজিতে এগোলেই ওই 70% ঘরে বাজিমাত করাটা স্রেফ সময়ের অপেক্ষা। আচ্ছা, এতক্ষণ তো নিয়মকানুন নিয়ে অনেক কথা হলো, কিন্তু একটু অন্যভাবে ভাবলে পিএইচডি ভর্তির ক্ষেত্রে এই যে সাবজেক্টিভ মূল্যায়নের বদলে অবজেক্টিভ স্কোরের উপর এত বেশি জোর দেওয়া হচ্ছে, এটা কিন্তু গবেষণার জগতে একটা বিরাট বাকবদল। এখন আমাদের ভাবার সময় এসেছে দীর্ঘমেয়াদে ভারতের সাহিত্য গবেষণার গুণগত মানকে এটা ঠিক কতটা প্রভাবিত করবে। এই পরিবর্তন কি গবেষণায় সত্যি আরও বেশি বৈচিত্র্য আর মেধা নিয়ে আসবে? সাহিত্য গবেষণার মতো একটা সৃজনশীল ফিল্ডে এই ধরনের বস্তুনিষ্ঠ কাঠামোর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী হতে বাধ্য। তো আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। ইউজিসি নেটের ইংরাজি সাহিত্যের বিস্তারিত নোটস এবং ক্লাসের জন্য আমাদের রানা এডু একাডেমি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই ভিজিট করতে পারেন jobprep.ranaeduhub.com ওয়েবসাইটে। এই নতুন নিয়ম নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। এই অবজেক্টিভ স্কোরের লড়াই কি সত্যিই সাহিত্য গবেষণায় নতুন কোনো গভীরতা আনবে, নাকি এটা শুধুই একটা যান্ত্রিক পদ্ধতিতে পরিণত হবে, যেখানে গবেষণার মৌলিক চিন্তার চেয়ে এমসিকিউ সলভ করার টেকনিক বেশি দাম পাবে? একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন আর পড়াশোনা চালিয়ে যান। জয় হিন্দ।